দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। জ্বলন্ত ইস্যুতে পথে নেমেও আন্দোলন সংগঠিত করতে বিরোধী ব্যর্থতা। মমতার জনমুখী তার সংখ্যালঘু ফ্যাক্টর, বাম কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা। ২৬শে নির্বাচনে কোথায় এগিয়ে তৃণমূল? সদ্য সমাপ্ত উপনির্বাচনে তৃণমূলের ৬-৬ আরও একবার প্রমাণ করেছে শাসক দলের জনসমর্থন। উল্টো দিকে প্রতিকূল পরিস্থিতিতেও তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলতে পারেনি বিরোধীরা। প্রতিপক্ষকে কোথায় পেছনে ফেলেছে শাসক দল? ইস্যুভিত্তিক আন্দোলনে ব্যর্থতা। আরজিকর থেকে বাংলাদেশ জ্বলন্ত ইস্যুতে পথে নেমেও আন্দোলন সংগঠিত করতে ব্যর্থ বিরোধীরা। আরজিকরকে হাতিয়ার করে পালে হাওয়া টানতে মরিয়া হয়েও লাভের লাভ হয়নি বামেদের। আন্দোলনের মাঝপথেই ট্র্যাক থেকে ছিটকে গিয়েছে বিজেপি। মমতার জনমুখী তাস। স্বাস্থ্যসাথী, যুবশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, হালফিলের বাংলার বাড়ি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও এই জনমুখী তাসেই বারবার ভোট মেশিনে বাজিমাত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংখ্যালঘু ফ্যাক্টর। ২৯৪ আসনের ১৪১টি কেন্দ্রে সংখ্যালঘু মুসলিম ভোটাররা নির্ণায়ক ভূমিকায়, যা মোট আসনের প্রায় অর্ধেক। ২১এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এই ১৪১টি আসনের ১২৬টিতে জয় পেয়েছিল। বিজেপি মাত্র ১৪টি আসনে জয়লাভ করেছিল, একটিতে জয় পেয়েছিল বাম কংগ্রেস আইএসএফ জোট। সংখ্যালঘু ভোট ব্যাংক দখলে এখনও মমতার ধারে কাছে ঘেঁষতে পারেনি এরাজ্যের বিরোধীরা। অর্ধেক আসন ছেড়ে জয়ের আশা। হিন্দুদের সংগঠিত করে ক্ষমতা দখলের পুরনো স্ট্র্যাটেজি বিজেপির। ভারতীয় জনতা পার্টির এই কৌশল নিয়ে অনেকেরই প্রশ্ন, সংখ্যালঘু অধ্যুষিত অর্ধেক আসন কার্যত ছেড়ে দিয়ে কিভাবে জয়লাভ করা সম্ভব? নির্বাচনী প্রস্তুতি শুরু। উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে ২০২৬ নির্বাচনের প্রথম পর্যায়ের প্রচার সেরে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এখনও নিজেদের নেতৃত্ব বা সংগঠনই গুছিয়ে উঠতে পারেনি বিজেপি। দুর্বল বাম কংগ্রেস। তৃণমূল বিরোধিতায় বিজেপির থেকে এই মুহূর্তে বেশ কিছুটা পিছিয়ে বামেরা, আরও পিছিয়ে কংগ্রেস। দীর্ঘ ৩৪ বছরের ক্ষমতা থেকে লোকসভা বিধানসভায় শূন্য। বামফ্রন্টের চ্যালেঞ্জ মানুষের আস্থা ফেরানো। দিশাহীন কংগ্রেসও ২৬-এ দুই দল জোটবদ্ধ লড়াইয়ে সামিল হবে নাকি উপনির্বাচনের মতোই একলা চলো নীতিতে হাঁটবে, সেটাই এখনও স্পষ্ট নয়। কাজেই নির্বাচন যত এগিয়ে আসবে, চাপ বাড়বে বিরোধী শিবিরে, যেখানে শুধু আসন সংখ্যা বাড়ানোই লক্ষ্য হতে চলেছে তৃণমূলের। কলকাতা টিভি। প্রকাশ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। আর একবার জানিয়ে রাখবো, প্রকাশ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। শূন্যের গেরো কাটাতে নজিরবিহীন সিপিএম, কঠিন পরীক্ষায় নয়া কংগ্রেস সভাপতি। ২৬শে নির্বাচনের আগে কোথায় দাঁড়িয়ে বিরোধীরা? বছর ঘুরতেই বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে একাধিক সমস্যায় জর্জরিত বিরোধীরা, যা এখনই মেরামত করা না গেলে আরও একবার মুখ থুবড়ে পড়তে হবে ২৬-এ। সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। উনি সময় পাবেন কোথায়? আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলের নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপিতে তুঙ্গে অন্তর্দ্বন্দ্ব। দুই শীর্ষ নেতার ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে, যা থামাতে চিঠি লিখে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দ্বারস্থ হলেন কয়েকজন বিজেপি নেতা। সমানে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করব, কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ, কারণ তৃণমূলের ক্লাস নেয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন। ফলে এই যারা সুকান্তবাবু বা অমুক তমুক, গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, দপ্তরের কাজে দিল্লিতে ব্যস্ত থাকার ফলে রাজ্যের সাংগঠনিক দায়িত্ব রক্ষায় তিনি ব্যর্থ। তাই পার্ট টাইম সভাপতি সরিয়ে পূর্ণ সময় সভাপতির দাবি বারবার উঠেছে বিজেপির অন্দরে। দলের পর এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
অমিত শাহের নির্দেশে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে পদ্ম শিবির। 1 কোটির লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তা 45 লক্ষের বেশি পেরোয়নি বলে বিজেপি সূত্রে খবর, যার ফলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুখ পুড়েছে রাজ্য নেতাদের। প্রকাশ্যে এসেছে সাংগঠনিক দুর্বলতাও। বৃহস্পতিবার কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। গত লোকসভায় বিজেপি টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন। তখনই শুরু হয় ফুল বদলের জল্পনা। বার্লা বলেছেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে একসঙ্গে কাজ করতে চান। প্রাক্তন সাংসদের দলবদল চা বলায় বিজেপির কাঁটা হয়ে উঠতে পারে। শূন্যের গেরো কাটাতে নজিরবিহীন পদক্ষেপ সিপিএমের। জেলা সিপিএমের শীর্ষ পদে বসানো হলো আদিবাসী মহিলা নেত্রীকে। বাঁকুড়া জেলা সিপিএমের সম্পাদক করা হলো দেবলীনা হেমব্রমকে। এমন ঘটনা লাল পার্টিতে বিরল বলেই মত ওয়াকিবহল মহলের। তবে কি আদিবাসী মহিলা মুখকে সামনে নিয়ে এসে রাজ্য জুড়ে অন্য সমীকরণের বার্তা দিতে চাইছে বাম শীর্ষ নেতৃত্ব? অধীর রঞ্জন চৌধুরী জামানা অতীত। বাংলার নয়া সভাপতি শুভঙ্কর সরকার। গোটা বাংলায় ক্ষয়িষ্ণু সংগঠন। 2026-এ বিধানসভা ভোট। তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ। মেঘালয় ও মিজোরামে স্টেট ইনচার্জের দায়িত্ব সামলে আসা নেতা ধুঁকতে থাকা সংগঠনকে কতটা চাঙা করে তুলতে পারবেন সেই প্রশ্ন থাকছে। অভ্যন্তরীণ সমস্যা সামলে ওঠার পর তৃণমূলের মোকাবিলা। আগামী বছরের নির্বাচনে শাসককে টক্কর দেওয়ার মতো জায়গায় আদৌ বিরোধীরা পৌঁছতে পারবে? সন্দিহান রাজনৈতিক মহল। কলকাতা টিভি। শহর কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা। ফের ট্যাংরার পটারি রোডে হেলে পড়ল বহুতল। G+4 এর অনুমতি ছিল কিনা তা নিয়ে সংশয়। এছাড়া 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেনেও হেলে পড়েছে বাড়ি। ক্রিস্টোফার রোডে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিষয়টি খতিয়ে দেখে সোমবার রিপোর্ট দেবে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এখনো কোথাও বেআইনি বাড়ি হচ্ছে না, অনিয়মে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মেয়র। তাসের ঘরের মতো শহর জুড়ে একের পর এক বহুতল হেলে পড়ছে। বহুতল আতঙ্কে স্থানীয়রা। বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, বাগুইয়াটির পর এবার নতুন সংযোজন। হেলে পড়ল আরও 2টি বহুতল। শুক্রবার সকালে কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনে একটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। গুলিপাড়ায় হেলে পড়া বহুতল ঘিরে শোরগোল এলাকায়। পাশাপাশি ট্যাংরার পটারি রোডেও হেলে পড়ল বহুতল। 56 নম্বর ওয়ার্ডের ঘটনা। G+4 এর অনুমতি ছিল কিনা তা নিয়েও সংশয় স্থানীয়দের। G+4 এই বাড়িটির নিচের অংশ হঠাৎ মাটি বসে যাওয়ার কারণে বাড়িটি হেলে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, বাড়িটির নিচের ফাউন্ডেশন রুলস অনুযায়ী করা হয়নি। এভাবে বাড়ি হেলে পড়ার ঘটনায় বিরোধীদের নিশানায় শাসক দল। ও তো এখনই তো মেয়রকে ঘাট ধাক্কা দিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। যেসব মেয়র আছে কর্পোরেশনের, সল্টলেক কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, সেগুলোকে সরাও লাগে। তাদের গাফিলতি নয়, নোট খেয়ে, পয়সা খেয়ে সব কাজ হচ্ছে এগুলো। মানুষের জীবন নিয়ে, মানুষের গৃহ নিয়ে, আবাস নিয়ে, সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের বোঝাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা। এটা আসলে উন্নয়ন হেলে পড়ছে, এটা বাড়ি হেলে পড়ছে বলবেন না, উন্নয়ন হেলে পড়ছে। যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি তো হেলে পড়বেই। যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, আপনারা বলুন, একটা বাড়ি করতে গিয়ে প্রমোটারকে যদি 50 লক্ষ টাকা পাড়ার কাউন্সিলরকে দিতে হয়, হ্যাঁ, একটা কাউন্সিলর এখনো নিখোঁজ। বলুন, ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ দিয়ে বাড়িগুলো ঠেলে ঠেলে সোজা করে। কিন্তু বারে বারে কেন এই ঘটনা, কার গাফিলতিতে এমন হচ্ছে প্রশ্ন উঠছে। একের পর এক বহুতল এভাবে ভেঙে পড়ায় কলকাতা পুরসভার ভূমিকাও প্রশ্নের মুখে। কলকাতা টিভি। কলকাতার পর এবার হাওড়া। হেলে পড়ল বহুতল বাড়ি। প্রথম তলার পর থেকে ওপরের অংশ প্রায় ঠেকে গিয়েছে অপর একটি বাড়ির গায়ে। ঘটনাটি ঘটেছে হাওড়ার 38 নম্বর ওয়ার্ডে। বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, কয়েক বছর ধরে এই অবস্থায় রয়েছে বাড়ি দুটি। সম্প্রতি কলকাতায় একাধিক বাড়ি হেলে পড়ার ঘটনায় হাওড়ার মধ্যেও বাসিন্দাদের আতঙ্ক দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি হাওড়া পুরসভায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান জানিয়েছেন,
এ ব্যাপারে কোনো অভিযোগ জমা পড়েনি। এলাকার প্রাক্তন পুরপিতা তথা বর্তমানে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি স্বীকার করেছেন বাড়িটি অনেক দিন ধরে হেলে আছে। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন বিল্ডিং বিভাগের আধিকারিকরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার্ভে করে রিপোর্ট দেবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন পুর প্রশাসক। দীর্ঘদিনের বিষয় বস্তু, অ্যাজ এ এক্স কাউন্সিলর, অবজেকশন কাউন্সিলর থাকাকালীনও আমরা জানিয়েছি এবং জানি একদম রিটেন যেটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং ঠেকে গেছে, ইললিগাল বিল্ডিং। তো এখানে যা বিল্ডিং দেখছেন সব ইললিগাল বিল্ডিং, যেটা ছাড় দেওয়া দরকার ছিল কোনো রকম এরা ধার ধারে না। কর্পোরেশন একাধিকবার স্টেপ নিয়েছে, কর্পোরেশনের দিকে আঙুল তুলে লাভ নেই। দিদেন প্রশাসন এবং বর্তমান ডক্টর সুজয় চক্রবর্তীও স্টেপ নিয়েছেন। বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে আজকে লোকজন যারা গেছেন, আমাদের ইঞ্জিনিয়াররা গেছেন এবং সাথে আমাদের পুলিশ প্রশাসনের লোকও গেছে, তারাও জায়গাটা দেখছে এবং আমাদের এন্ড থেকে যেটা করণীয়, কারণ ওখানে আমাদের কাছে যে ইনফরমেশন, ওখানে কিন্তু মানুষ বসবাস করছে, তো খুব স্বাভাবিকভাবেই আমরা একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। রাজ্যের পাশাপাশি এবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন সিবিআইয়ের। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। রাজ্যের করা মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা। সোমবার মামলা শুনানি। অন্যদিকে আরজি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় সরব হয়েছে বিরোধী দলগুলিও। রাজ্যের পথেই হাঁটল সিবিআই। আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ। সোমবার মামলার শুনানি। গত 18 জানুয়ারি সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। সঞ্জয়ের ফাঁসির সাজা কেন হলো না তা নিয়ে ওঠে প্রশ্ন। শাসক দল থেকে বিরোধীরা রায়ে অখুশি বলে মত পোষণ করে। এরপরেই ফাঁসির দাবিতে উচ্চ আদালতে দ্বারস্থ হয় রাজ্য সরকার। অভয়াকাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় সরব হয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা তো পলিটিক্যাল মুভ হচ্ছে না, যেখানে জানেন যে রাজ্য সরকারের কোনো রকম লোকাল স্ট্যান্ডিং নেই, সেই পয়েন্ট করে নিচ্ছে, তখন এই ফাঁসির দাবিটাকে বাঁচিয়ে রাখার জন্য সিবিআই যাচ্ছে। সরকারি পয়সায় তারা তো তদন্তটা ঠিক মতো করলো না, যারা অপরাধী তাদের খুঁজে বার করলো না, এখন একজনকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। মুখ পড়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থার। এখন লোক হাসাচ্ছে। হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় সিবিআই এর সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। সিবিআই যদি তার তথ্যের গভীরতা থাকতো, তদন্তের গভীরতা থাকতো, তথ্য প্রমাণ দিত, এত যদি ক্যাজুয়ালি যদি তদন্তটাকে না করত, তদন্তটা যেভাবে ক্যাজুয়ালি করা হয়েছে, তাতে সিবিআই এর এখন এইসব কথা বলা ছাড়া তো ফেস লস হচ্ছে। তো এখন এসব বলে এখন মেকআপ করার চেষ্টা করছে। যে কবর, তদন্তের কবর কলকাতা পুলিশ খুঁড়েছে, তদন্তের কবর, তার উপরে মাটি চাপা দিয়েছে সিবিআই। আরজি কর কাণ্ডে রাজ্য পুলিশের তদন্ত রিপোর্টে তদন্ত শুরু করে সিবিআই। এবার সঞ্জয় সর্বোচ্চ সাজা দাবিতে রাজ্যের পথেই হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের সিবিআই এর। সোমবার মামলার শুনানি। কলকাতা টিভি। মালদার মানিকচকে আবারও চলল গুলি। ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে গুলি ছোড়া হলো। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন। গোটা বিষয়ে মুখে কুলু মেটেছে ক্লাব কর্তৃপক্ষ। আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে মানিকচক থানার পুলিশ। ফের শিরোনামে মালদা। দুলাল সরকার খুন হওয়ার রেশ কাটতে না কাটতেই একের পর এক ঘটনা। বৃহস্পতিবারই পুলিশকে লক্ষ্য করে গুলি চলে মালদায়। এবার মানিকচকে ভয়ঙ্কর ছবি। নূরপুর অঞ্চলের একটি ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে টুর্নামেন্টের সূচনায় শূন্যে চলে একাধিক গুলি। একাধিক ব্যক্তি বন্দুক উপর দিকে তাক করে গুলি চালায়। ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পুলিশ সূত্রে জানা গেছে, মনসুর আহমেদ খান, মোহাম্মদ আমিনুর রহমান খান, আলকামা খান চৌধুরী এবং মোহাম্মদ বখতোয়ার খান সকলেই নূরপুর পাঠানপাড়ার বাসিন্দা। প্রশ্ন উঠছে, খেলাধুলার মাঝে কেন গুলি? আগ্নেয়াস্ত্র কি এতই সস্তা? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? গোটা বিষয় মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তৃপক্ষ।
প্রশাসনের নজরে বিষয়টি আসতে আগ্নেয়াস্ত্রগুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। ঘটনায় বিরোধীদের নিশানায় শাসক দল। জানি না এবার ওই মজা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে, কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের। মাননীয়ার নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয়, খুন হয়, ধর্ষণ হয়। এই সরকার অপারগ, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দেখবে তৃণমূলের নেতা হতেই হবে। তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করার? তৃণমূলের নেতা থাকতেই হবে গুলি চালানোর ক্ষেত্রে। কি চলছে বাংলায় দেখুন, খালি গুলি চালিয়ে, অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে। তবে না তৃণমূল? দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসেছে। পুলিশ প্রশাসন গোটা ঘটনা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ অলরেডি সেই আর্মসগুলোকে সিজ করেছে এবং তারা তদন্ত করে খতিয়ে দেখছে এই আর্মসগুলো ব্যবহারের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদার কাছ থেকে পারমিশন নেওয়া আছে কি নেই। অ্যাকর্ডিং টু সেকশন 30 অফ দ্য আর্মস অ্যাক্ট, এটা যদি তাদের পারমিশন নেওয়া না থাকে তাহলে আর্মসগুলো যা বলা আছে অ্যাকর্ডিং টু ল, যে আর্মসগুলো বাতিল হবে, লাইসেন্স বাতিল হবে এবং এর জন্য সাজাপ্রাপ্ত হবে। তো সেক্ষেত্রে পুলিশ অ্যাকর্ডিং টু ল অ্যাকশন নেবে। বিজেপি তো সব ব্যাপারে অভিযোগ করে। সম্প্রতি বারবার অশান্ত হয়েছে মালদা। দুলাল সরকার খুনের পর 12 দিনের ব্যবধানে খুন হন তৃণমূল কর্মী। এই পরিস্থিতিতে ফের এই ঘটনা নতুন সংযোজন। পুলিশের তরফে জানা গেছে এটি নিয়ম এবং অস্ত্র আইনের স্পষ্ট লঙ্ঘন। অস্ত্র আইনের 30 ধারায় লাইসেন্সধারীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। সময় একটা বিরতির, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফাঁসির সাজা রদছে হাইকোর্টে জয়নগরী নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে দোষী সাব্যস্ত বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। তাড়াহুড়োয় বিচারের ত্রুটির অভিযোগ, সোমবার শুনানির সম্ভাবনা। আরজি করের মতোই ধোঁয়াশাময় বিচার প্রক্রিয়া, অভিযোগ মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তের। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তে ছিল না কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ। একগুচ্ছ প্রশ্ন সামনে রেখে নিম্ন আদালতের বিচারককে চ্যালেঞ্জ করে মামলা। রাজ্য জুড়ে শুরু নবম দুয়ারে সরকার কর্মসূচি। বিভিন্ন শিবিরে প্রায় 37টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যাবে। কর্মসূচি চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। ডিসেম্বরের শেষবারের মতো ক্যাম্প বসেছিল দুয়ারে সরকারের। এরপর 1 বছরের বেশি ব্যবধান। নবম দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো জেলায় জেলায়। সকাল থেকে দুয়ারে সরকার শিবিরে লম্বা লাইন। চলতি বছরে যোগ হয়েছে নতুন একটি প্রকল্প, কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য। কলকাতার 90 নম্বর ওয়ার্ডে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প। উপস্থিত ছিলেন বোরো 8-এর চেয়ারম্যান। ক্যাম্পে হাজির স্থানীয় কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়। খাদ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 37টি প্রকল্পে আবেদন করা যাচ্ছে। নামখানের বোধাখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় বসেছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই উপলক্ষে জমজমাট রাজনগর শ্রীনাথ গ্রামবাণী বিদ্যাপীঠ প্রাঙ্গণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার মানে প্রশাসনিক দপ্তরে দপ্তরে হয়রানির উপশম। বারবার পঞ্চায়েত বিডিও অফিসে না ছুটে এক জায়গায় একই দিনে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার সুযোগ। এতগুলো মানুষ যেহেতু সুবিধা পাচ্ছে, মানে অন্য কোথাও যেতে হচ্ছে না, এটা তো খুব ভালো। আর এর আগে আবেদন করতে পারেননি? এর আগে আবেদন মানে আমার বয়স হয়নি, এই কারণে আবেদন হয়নি। এইবার বয়স হয়ে গেছে তাই এসছি। সুবিধা হচ্ছে তো আমাদের, দুয়ার সরকার হচ্ছে, ভালো লাগছে, সবাই এসছে, তাদের কাজকর্মগুলো যাতে হয় সেই জন্য এসছে তারা। আপনি কিসে আবেদন করেন? আমি কৃষক বন্ধু। এর আগে করেননি? আমার হয়েছিল, আমার ছেলে হয়েছিল আগে, আমার হয়নি। আমি সকাল থেকে সরকারি পরিষেবা নিতে ক্যাম্পে ক্যাম্পে হাজির জেলাবাসী। চলতি দুয়ারে সরকারে 4540টি ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। কেউ সবে নতুন, কেউ বা আগের নির্দিষ্ট প্রকল্পে আবেদন করা সত্ত্বেও সুবিধা পাননি। অনেক সুবিধা, বহুত সুবিধা, ঘরের কাছে এত সুবিধা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, সব অফিসাররা আছেন। সমস্যাটা বলতে পারছি? হ্যাঁ, সমস্যা এই বয়সে
দৌড়াদৌড়ি করতেও পারা যাচ্ছে না, আর সময় কাজও হচ্ছে না, এবং অনেক সুবিধা। জেলার 22টি ব্লক ও 190টি গ্রাম পঞ্চায়েত জুড়ে শুরু হয়েছে এই দুয়ারে সরকার শিবির। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরে হাজির ছিলেন বাঁকুড়া জেলা শাসক সিয়াদেন। কিছুটা দুয়ারে সরকারের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো নিয়েছিলাম, আমরা স্টেটের কাছে ভেরিফিকেশন করে পাঠিয়েছি। কোটা যখন যেগুলো কোটা বেসড স্কিম আছে সেটা আমরা এখান থেকে ভেরিফাই করলেও সেটা একটু টাইম লাগবে, কেন কি ফান্ড ফিনান্সিয়াল অ্যালোকেশন সব থাকে, সেটা ডিপার্টমেন্ট আর পলিসি ডিসিশন, সেগুলো আসতে একটু টাইম লাগবে। কিন্তু মানবিক যেগুলো কোটা নেই মানে আমরা যে দিতে পারি সেগুলো আমরা অ্যাপ্রুভ করে দিয়ে দিই। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি রাঙ্গামাটি জেলা বীরভূমে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। জেলার 19টি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মিলছে সরকারি পরিষেবা। বোলপুর ব্লকের শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতের শিয়ান প্রাথমিক বিদ্যালয় চত্বরে মডেল দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পের মধ্যে সাধারণ পাবলিকের যা অসুবিধা ছিল, এখান থেকে ব্লক যাওয়া খুব কষ্ট, মেইন হচ্ছে বেসিক্যালি মেয়েদের জন্য অনেক কষ্ট। তারা বাসে করে যেতে পারছিল না, বা গেলে একদিনে কাজটা হচ্ছিল না, বারবার যেতে হচ্ছিল, 1 মাস 2 মাস ঘুরতে হচ্ছিল। এই ক্যাম্পটা হওয়ার পর থেকে তারা বিশাল খুশি, অনেক কাজ ওদের হচ্ছে এখানে এসে। আমাদের ব্লকে সব পঞ্চায়েতে ক্যাম্প হবে এবং সব জায়গাতে আশা করি এরকম প্রচুর মানুষ আসবেন। বিশেষ করে মেয়েরা প্রচুর আসছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য, তারা আসছেন। বিধবা যারা আছেন তারাও তাদের বিধবা ভাতার জন্য আসছেন। মেয়েদের সাড়াটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। 21 বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বছরের 1 ডিসেম্বর থেকে শুরু হয় প্রকল্প। 2023-এ তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে সেরা শিরোপা দিয়েছিল খোদ মোদী সরকার। দুয়ারে সরকার প্রকল্পের জন্য বাংলাকে সম্মানিত করেছিল কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। প্রতিবারের মতো এবারও সফলতা পাবে দুয়ারে সরকার কর্মসূচি, আশাবাদী সকলে। কলকাতা টিভি। দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরপর 2 দিন তার নির্বাচনী জনসভা বাতিল করার পর এই ধারণাই তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। শারীরিক অসুস্থতার কারণে রাহুল সভা স্থগিত রাখতে বাধ্য হয়েছেন বলে দাবি এআইসিসি সূত্রের। বিজেপির মতে আম আদমি পার্টির সঙ্গে গোপন বোঝাপড়ায় রাহুল সহ কংগ্রেসের প্রথম সারির নেতারা দলের প্রার্থীর প্রচার এড়িয়ে চলছেন। প্রাথমিক পর্যায়ে রাজ্যের শাসক আম আদমি পার্টির বিরুদ্ধে বিধানসভায় লড়াইয়ের ডাক দিয়েছিল কংগ্রেস। গত লোকসভায় ব্যতিক্রমীভাবে ইন্ডিয়ার 2 শরিক আপ ও কংগ্রেসের আসন রফা হয়েছিল, কিন্তু বিধানসভা নির্বাচনকে ঘিরে ফের কংগ্রেসে আম সম্মুখ সমরে অবতীর্ণ। ফলে বরাবরের মতো বিজেপি আপ কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে 70 আসনের দিল্লি বিধানসভা ভোটে। ইন্ডিয়ার শরিক তৃণমূল সমাজবাদী পার্টি, উদ্ধবপন্থী শিবসেনা, শরদপন্থী এনসিপি ভোটে আপের পক্ষ নিয়ে বস্তুত কংগ্রেসের সমালোচনায় সরব হয়। এই প্রসঙ্গে ইন্ডিয়ার নেতৃত্ব থেকে কংগ্রেসকে সরিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার দাবি উঠতে শুরু করে। কংগ্রেস দিল্লিতে আপের বিরুদ্ধে প্রাথমিকভাবে তেড়েফুঁড়ে প্রচার শুরু করে। প্রয়াত কংগ্রেসে মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপকে নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়। রাজ্যে প্রায় 20% মুসলমান ভোটের লক্ষ্যে কংগ্রেস 2020 সালে এনআরসি বিরোধী আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গায় আপ নেতৃত্বের ভূমিকায় সমালোচনায় সরব হয়। পাল্টা কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আতাতের অভিযোগ তোলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। সব মিলিয়ে ইন্ডিয়ার শরিকি বিরোধ প্রকাশ্যে এসে পড়ে। এই আবহে হঠাৎ করে রাহুল গান্ধী পরপর 2 দিন দিল্লিতে নির্বাচনী সভা বাতিল করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের প্রথম সারির নেতাদের প্রচারে নামার কথা থাকলেও তারা বেপাত্তা। তাতেই জল্পনা শুরু হয়েছে রাহুল সহ কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রী আপের সঙ্গে সংঘাত এড়িয়ে চলতে এমন কৌশল নিয়েছে, আর তাতেই বেজায় চাপে বিজেপি। শাসক দল আপ বিজেপি বিরোধী ভোট বিভাজন হ্রাস পেলে তাদের জয় আরও নিশ্চিত হবে। সেই আশঙ্কায় গেরুয়া শিবিরের খোঁচা আপের সঙ্গে কংগ্রেসের গোপন রফা হওয়ায় রাহুলরা ভোট প্রচারে জোর দিতে চাইছে না। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।